পাকসার জমি স্যার, যে সময়ে আমরা বসবাস করছি এই সময়ে এভাবেই খোলামেলা লেখা স্যার কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। আমার আশঙ্কাটি কিন্তু বিফলে যায়নি। তখনও নির্মলেন্দু গুণকে আমি চিনি না, ওর বাবা ছিলেন নির্মলেন্দু গুণের সরাসরি শিক্ষক। তাদের কাছে গেলাম, বললাম যে আমাদেরকে এই বইটার 2টা কপি এনে দিতে হবে দুজনকে। আমরা তাদেরকে 24 টাকা 48 টাকা পরিশোধ করলাম। নির্মলেন্দু গুণ আমার প্রিয় কবি হয়ে উঠলেন ওই সময়টায়। শামসুর রহমান আমার প্রতিবেশী ছিলেন এক সময়। স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে। সঙ্গে আছে আমি ভৌমি সারথী, আমার সঙ্গে আছেন কবি মতিন রায়হান। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কেমন দেখছেন এবারের বইমেলা? আপনি তো জানেন যে আমরা সবাই জানি যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে মেলা হচ্ছে। তো মেলা ভালোই হচ্ছে। আমার স্বাভাবিক চোখে যদি দেখার কথা বলি তাহলে মেলা ভালোই হচ্ছে এবং আস্তে আস্তে মেলা জমছেও। আপনি দীর্ঘ 20 বছর সাংবাদিকতা করেছেন, তারপরে কবিতায় আসা কিভাবে কবিতা লেখার শুরুটা? লিখতে শুরু করেছিলাম হয়তো স্কুল জীবনেই, কিন্তু লেখালেখির যে প্রকৃত স্ফুরণটা সেটা ঘটেছিল কিন্তু কলেজ জীবনেই। এবং 21শে সাহিত্য প্রতিযোগিতা হতো এক সময় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আর কি, সারা দেশব্যাপী। আমি 1986 সালে ছোট গল্পে জেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করেছিলাম। তারপর এই পুরস্কারটি আমি প্রায় 4 বছর টানা পেয়েছি, যেমন প্রবন্ধে পেয়েছি, কখনো একাঙ্ক নাটকই পেয়েছি। 1989 সালে পেয়েছিলাম অমর একুশে সাহিত্য প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে শীর্ষস্থান অর্জন করেছিলাম। এইভাবেই শুরু হয়েছিল লেখালেখি। তারপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়ছিলাম। এখানে অনেক কবি বন্ধুকে পেয়েছি, তাদের সান্নিধ্য এবং আমার যারা শিক্ষক ছিলেন, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের নাম শুনেছেন, শহীদ স্মরণে কবিতা পড়েছেন নিশ্চয়ই। তারপর ডক্টর রফিকুল ইসলাম, আবুল কালাম, মঞ্জুর মুর্শিদ, আনিসুজ্জামান, সঞ্জিদা খাতুন, এমন বেগম আক্তার কামাল, এ সমস্ত মহৎ শিক্ষকের ক্লাসে পাঠ নিতে নিতে লেখালেখির ভাবনার যে দিগন্ত সেটা অনেক বিস্তৃত হয়। এবং তখন নিয়মিত পত্রিকায় লেখা শুরু করি এবং মূলত তখন কবিতাই লিখতে শুরু করি। অন্যান্য গদ্য যে লিখিনি তা নয়, নানা রকমের গদ্যের বইও আছে। আমার এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 22টির মতো। তো একক কবিতা গ্রন্থের সংখ্যা 8টি। নির্বাচিত কবিতাকে যদি আপনি বিবেচনায় নেন তাহলে 9টি। আর শ্রেষ্ঠ কবিতা নামে ছোট্ট একটি পুস্তিকা বেরিয়েছিল বেহুলা বাংলা থেকে গত বছরের আগের বছর, সেটাও যদি আপনি হিসেবে নেন তাহলে 10টি কাব্যগ্রন্থ। আপনার আগের অনেক বইয়ের কথা শুনলাম, 2025-এ বইমেলায় আপনার কি বই এসেছে সেই বইগুলো নিয়ে আমরা শুনতে চাই। 2025-এর মানে এবারের বইমেলায় আমার 2টি বই প্রকাশিত হয়েছে। প্রথম বইটি এসেছে অনন্যা থেকে, এটি আমার নির্বাচিত কবিতা। আমার আর 7টি, এবার যেটা বেরিয়েছে সেটা তো 8ম কাব্যগ্রন্থ, তারও কিছু কবিতা এই নির্বাচিত কবিতায় আছে। 150টি কবিতা বইটি প্রকাশ করেছে অনন্যা, আর এটি প্রচ্ছদ করেছেন আমাদের বিশিষ্ট চিত্রশিল্পী, বিশেষ করে প্রচ্ছদ শিল্পী ধ্রুবয়েশ। আর আরেকটি বই প্রকাশ করেছে কথা প্রকাশ, সেটি একক কাব্যগ্রন্থ। এটির নাম হচ্ছে দায় ও দহনের বর্ণমালা। আপনি তো নিজে কবিতা লেখেন, আপনার পছন্দের কবিকে, কার কবিতা আপনার পড়তে ভালো লাগে? আমি তখন কলেজে পড়ি। আমাদের কলেজের কাছাকাছি একটি পাবলিক লাইব্রেরি ছিল, সেখানে আমি আমার এক বন্ধু, এখন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক, ও আর আমি দুজন, ও আমার 1 বছরের জুনিয়র হলো, আমরা দুজন খুব বন্ধু ছিলাম। আমরা প্রতিদিনই পড়তে যেতাম ওখানে। তো ওখানে গিয়ে হঠাৎ করে দেখি যে নির্মলেন্দু গুণের অমীমাংসিত রমণী, তখনও নির্মলেন্দু গুণকে আমি চিনি না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ছেলেটির কথা বলছি তিনি তৌফিকুর রহমান প্রবাল, ওর বাবা ছিলেন নির্মলেন্দু গুণের সরাসরি শিক্ষক। এটা ওর কাছ থেকে আমি শুনলাম। তখন ওর অমীমাংসিত রমণী থেকে বেশ কয়েকটা কবিতা ওই দিন পড়ে ফেললাম আমরা। পড়ার পর একটা ঘুর তৈরি হলো যে কী লিখছে এগুলা। তখন আমরা করলাম কি, এই বইটি কিভাবে সংগ্রহ করা যায়, এই চিন্তা আমাদের মধ্যে তৈরি হলো। তো আমরা ওই শহরেরই একটি প্রকাশনা লাইব্রেরি, যাদেরকে বলে বই বিক্রি করেন, তাদের কাছে গেলাম, বললাম যে আমাদেরকে এই বইটার 2টা কপি এনে দিতে হবে দুজনকে। তারা আমাদেরকে ঢাকা থেকে এই 2টো বই সংগ্রহ করে দিল। আমরা তাদেরকে 24 টাকা 48 টাকা পরিশোধ করলাম। এই শুরু হলো কবিতার সঙ্গে এক ধরনের মানে আমার প্রিয় কবি যদি বলতে চান, যে তখন নির্মলেন্দু গুণ আমার প্রিয় কবি হয়ে উঠলেন ওই সময়টায়। পরবর্তীকালে তো অনেকেই প্রিয় হয়েছেন, সিকদার আমিনুল হক, কবি আবুল হাসান, কবি আবিদ আজাদ, শামসুর রহমান আমার প্রতিবেশী ছিলেন এক সময়। হুমায়ুন আজাদের তো আসলে অনেক পরিচয়, আপনি ওনাকে শিক্ষক হিসেবে পেয়েছেন। শিক্ষক হুমায়ুন আজাদ সম্পর্কে একটু বলবেন আমাদেরকে? লেখক এবং শিক্ষক 2টি সত্তা তো আসলে
খুব আলাদা কিছু না, কারণ যিনি শিক্ষক তিনিই লিখছেন। তার শিক্ষকতা জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু তার লেখক জীবনেও প্রভাব ফেলে এবং ফেলেছেও। তিনি যেসব বইগুলো লিখেছেন সেসব বইগুলো কিন্তু খুব সচেতন মানুষ, রাজনীতি সচেতন মানুষের যে দৃষ্টিভঙ্গি থাকে, সেই দৃষ্টিভঙ্গির প্রমাণ এবং প্রকাশ যদি আমরা বলি, তার বইগুলোতে কিন্তু সেগুলো প্রকাশিত হয়েছে বারবারই। তিনি কিন্তু, আমি একটা জিনিস খেয়াল করেছি, তিনি কথাবার্তায় কিন্তু কোনো কোনো সময় প্রায়ই উনি খুব কী বলবো এটাকে, এক ধরনের দ্বন্দ্বময়তার মধ্যে থাকতেন। তিনি আপনাকে যে কথাটা বলেছেন, যে বিষয়টা নিয়ে কথা বলেছেন, দেখা গেল আমি যদি কিছুক্ষণ পরে গেলাম বা 1 ঘন্টা পরে গেলাম, তিনি কিন্তু এর উল্টো কথা বলছেন। আপনাকে যে কথাটা বলেছেন তার উল্টো ব্যাখ্যা আমার সামনে দাঁড় করাচ্ছেন। এরকম ছিলেন তার। কিন্তু তিনি লিখতে যখন বসতেন এবং তার বইগুলো যখন আমরা পড়ি, একদম অন্যরকম, এবং সেখানে কিন্তু তার এই কন্ট্রাডিক্টরি ক্যারেক্টারকে আমরা পাই না। এটা একটা আমার খেয়ালের মধ্যে এই বিষয়টা আমি দেখেছি আর কি, যে কথা আপনার সঙ্গে ভিন্নতা থাকবে, কিন্তু আপনার সঙ্গে একরকম কথা বলেছে, কিন্তু এই কথাটি অন্য যুক্তি দিয়ে উনি তৈরি করছেন আবার আমার সঙ্গে। একদম আপনি তখন বলছেন, স্যার আপনি তো আমাকে এই কথাটা বললেন, আর আমি বললাম, স্যার আপনি তো আমাকে এই কথাটা বলেছিলেন। মানে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। এই বিষয়টা তার মধ্যে খুব ছিল আর কি। এবং লেখালেখির ক্ষেত্রে খুব সৎ ছিলেন, এবং উনি যা বিশ্বাস করতেন মনে প্রাণে, তা তিনি লিখতেন এবং কাউকে ভয় পাতেন না। এবং আমি তার যখন ওই বইটি, যে বইটির জন্য তিনি আক্রান্ত হয়েছিলেন, না হ্যাঁ, পাকসার জমিন সাদ, বইটি যখন আমি পড়ছিলাম এবং পড়া শেষ করার পর আমার মনে হয়েছিল যে স্যার, যে সময়ে আমরা বসবাস করছি, এই সময়ে এভাবেই খোলামেলা লেখা, স্যার কোনো না কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। আমার আশঙ্কাটি কিন্তু বিফলে যায়নি, এবং স্যার সত্যি আক্রান্ত হয়েছিলেন, এবং সে আক্রান্ত হওয়ার পরও তো তিনি থাকতে পারলেন না, তার চিকিৎসার জন্য জার্মানিতে গেলেন, সেখানে তিনি মারা গেলেন। তো সব মিলিয়ে অনেক কষ্টের কথাই আর কি এগুলা। এবং তিনি যখন আক্রান্ত হলেন, সেদিন আমি একটা দীর্ঘ চিঠি লিখেছিলাম স্যারকে চিঠি লিখেছিলাম, এবং স্যার তখন মৃত্যুসজ্জায়, এবং সেই চিঠিটি প্রকাশিত হয়েছিল জনকণ্ঠে, চিঠিপত্র পাতা, বেশ বড় একটা চিঠি, এবং সেটি আবার হুমায়ুন আজাদ স্মারকগ্রন্থে আগামী প্রকাশনী আবার চিঠিটি গ্রন্থিত করেছিল। আপনার কি মনে হয়, পাঠক কি দিন দিন কমছে নাকি আগের মতোই আছে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে পাঠক কমছে এই কারণে, কারণ এই ভিজুয়াল মিডিয়ার যুগে আমরা যেটা দেখছি আর কি, কারণ আপনি কিন্তু আপনার হাতে যখন একটা স্মার্টফোন থাকে, আপনি কিন্তু কিচ্ছু না করেও কিন্তু সারাদিন কাটিয়ে দিতে পারেন, এবং এই প্রবণতাটাই বাড়ছে দিন দিন, যে কারণে বইয়ের পাঠক কমছে, এটা আমার মনে হচ্ছে আর কি। তবে নিবিষ্ট পাঠকের সংখ্যাও কিন্তু কম না, তারাও কিন্তু খুঁজে খুঁজে বই কিনছেন। বই মেলায় অনেক বই তো প্রকাশিত হয়, সব বই তো আর পাঠকের আনুকূল্য পায় না, তাই না? যারা ভালো বই পড়তে চান তারা কিন্তু খুঁজে খুঁজে বইগুলো সংগ্রহ করেন। তো আমি আশাবাদী মানুষ, আমি সেটাই বলতে চাই যে বই থাকবে, বইয়ের কোনো বিকল্প নেই, বই থাকবে। বই এরকম অমর একুশে মেলা আমাদের পরেও, আমরা যখন হয়তো থাকবো না, তখন পরবর্তী প্রজন্ম বই মেলা নিয়ে এইভাবে আপনার মতো, আপনি যেরকম আমাকে মুখোমুখি করলেন, এরকম মুখোমুখি করবে। এবং এই মেলা আমাদের ইতিহাসের অংশ, কারণ এই মেলা এটা প্রবাহিত হতে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে। নতুন যারা কবিতা লিখছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ? সবসময় তো নতুনকে আমরা আবাহন করি, আমন্ত্রণ জানাই, সেটা বৈশাখেও তো আমরা নতুনকে আমন্ত্রণ জানাই। নতুনরা আসবে, নতুনরা নতুন ভাষায় কথা বলবে, কবিতার ভাষাও নতুন হবে, এটাই আমি বিশ্বাস করি বা প্রত্যাশাও করি। তবে নতুনদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, যে বাংলা কবিতার যত মহৎ কবিতা রচিত হয়েছে, যত শ্রেষ্ঠ কবিতা রচিত হয়েছে, সব কবিতা কিন্তু কোনো না কোনো ছন্দের মধ্যে নিয়ন্ত্রিত। তো কেউ বলে যে আমি ছন্দ মানি না। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ছন্দ জানি কি না, জানার পর তো মানার প্রশ্ন। আগে ছন্দকে জানতে হবে। ভালো কবিতার জন্য, একটি ভালো কবিতার পেছনে ছন্দ একটি বড় ভূমিকা পালন করে। আমি নতুনদের কবিতা মনোযোগ দিয়ে পড়ি, কিন্তু চমকে ওঠার মতো কবির সংখ্যা খুবই কম। এবং আমি চাই যারা নতুনটা কবিতা পড়ছেন তারা যেন কবিতার পুরো ইতিহাসটা পড়ে আসেন, এবং আমাদের সেরা কবি যারা, সেই মাইকেল মধুসূদন থেকে দত্ত থেকে শুরু করে শামসুর রহমান, তার পরবর্তী সময়ের যে কবি 90-এর দশক কিংবা 00 দশক, দ্বিতীয় দশকও তো শেষ হয়ে গেল, তৃতীয় দশক চলছে,
তৃতীয় দশকের যারা কবি তাদের উদ্দেশ্যে তো আমাদের এই কথাগুলো, তারা যেন এই সমস্ত দশক দিয়ে বিভাজন করতে চাই না আমি, কিন্তু সময়কে বোঝার জন্য সেটাও প্রয়োজন। আমাদের 50, 40, 60, 70, 80, 90, শূন্য দশক, সেই সময়ের সেরা কবিদের কবিতাগুলো, ভালো কবিতাগুলো পড়ে যদি প্রস্তুতিটা নেওয়া যায়, তাহলে নিশ্চয়ই আজকের তরুণ যারা কবিতা চর্চা শুরু করেছেন তারা ভালো কবিতা লিখতে পারবেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাকে এতটা সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। কি বলেছে জানি না, কিন্তু কবিতাকে ভালোবাসি বলেই হয়তো অনেক কথা বলা হলো, অনেক প্রসঙ্গে আমরা গেলাম, হুমায়ুন আজাদ, শামসুর রহমান, নানা প্রসঙ্গে আমরা কথা বললাম। কিন্তু আমার পাঠক, শ্রোতা, যারা দর্শক, যারা শুনবেন, তারা যদি এখান থেকে সামান্য কিছু পান, তাতে আমার এই কথাগুলো, এই বলাগুলো হয়তো সফল হবে, সার্থক হবে। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ।